শুরুতে আমরা নির্জন রাস্তার মাঝখান দিয়ে একটি পুরনো প্রাইভেট বাস দেখতে পাই, যার ভেতরে বসেছিল কিছু মেয়ে। তারা পেশায় বেলি ডান্সার এবং নিজেদের পরবর্তী প্রোগ্রামের উদ্দেশ্যে তারা যাচ্ছিল। কিন্তু হয়তো আজ তাদের দিনটা বেশ খারাপ ছিল, কারণ হঠাৎ করেই বাসটা নষ্ট হয়ে যায়। তখনই তাদের কোচের কাছে অর্গানাইজারের কল আসে, যিনি তাদেরকে জলদি পৌঁছাতে বলে। কিন্তু বাস তো নষ্ট হয়ে গেছে, তাই দ্রুত পৌঁছানোর কোনো উপায় ছিল না। থার্নার মাথায় তখন এমন একটা চিন্তা আসে যা হয়তো মোটেও ঠিক ছিল না, কিন্তু এছাড়া আর কী বা করার ছিল। বিপদের সময় সবকিছু ট্রাই করে দেখা উচিত। সে বাসের উপরে গিয়ে মেয়েদের বলে যে আমাদের জলদি পৌঁছাতে হবে, কারণ অর্গানাইজার বারবার ফোন করে বিরক্ত করছে। বাস তো নষ্ট হয়ে গেছে, তাই তোমরা সবাই কি পায়ে হেঁটে যেতে পারবে? সেখানে থাকা সব মেয়েকেই এই কম্পিটিশন জিততে হবে, তবেই তারা সারা জীবন এই প্রফেশন কন্টিনিউ করতে পারবে। তাই সবাই পায়ে হেঁটে যেতে রাজি হয়। তারা বাসটাকে ওখানেই ছেড়ে দেয়। কিন্তু এরা যেই জায়গায় যাচ্ছে তা এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। তবে সেখানে পৌঁছানোর রাস্তাটা বেশ অদ্ভুত এবং পুরোপুরি নির্জন ছিল। এই রাস্তায় কোনো ট্যাক্সি বা সাধারণ মানুষের আনাগোনা ছিল না। ভাগ্য এতটাই খারাপ যে নির্জন রাস্তায় তাদেরকে পায়ে হেঁটে এগোতে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। তীব্র বৃষ্টির কারণে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে। এর মধ্যে তারা একটা হোটেলের বোর্ড দেখতে পায়। তবে এমন অদ্ভুত জায়গায় হোটেল থাকাটা ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। যাই হোক, অত্যন্ত একটা হোটেল তো দেখা গেছে। থার্না বলে আমাদের সেখানেই যাওয়া উচিত। হতে পারে কেউ আমাদের সাহায্য করবে, অথবা অত্যন্ত একটা গাড়ির ব্যবস্থা করে দিবে। তার কথা শুনে বাকি মেয়েরাও তার সাথে চলতে শুরু করে। তারা সবাই যখন হোটেলের বাইরে পৌঁছায়, তখন একজন বোবা লোক তাদের দেখে ইশারাই সেখান থেকে ফিরে যেতে বলে। ঠিক তখনই ওবস নামের এক লোক বাইরে বেরিয়ে আসে। সেই বোবা লোকটিকে অন্যদিকে পাঠিয়ে নিজের পরিচয় দেয়। কথাবার্তার মাধ্যমে ওবস জানতে পারে যে তাদের একটা ক্যাব দরকার, কিন্তু এমন খারাপ আবহাওয়ায় এখানে ক্যাব আসাটা খুব মুশকিল। তবে সে চেষ্টা করে দেখবে, আর ততক্ষণ তারা চাইলে তার হোটেলে বিশ্রাম নিতে পারে। থার্না সবার প্রথমে পা বাড়ায় এবং তার পিছু পিছু বাকি মেয়েরাও হোটেলের ভেতরে যেতে থাকে। ভেতরে যাওয়ার পর হোটেলের অর্ধেকের বেশি জায়গা বেশ অদ্ভুত মনে হয়, কারণ ভেতরটা ছিল প্রচণ্ড অন্ধকার। কিন্তু বৃষ্টির কারণে তাদের তো কিছু সময় ওখানেই থামতে হয়, তাই তারা চারপাশের জিনিসের দিকে খুব একটা খেয়াল দেয় না। তবে সবার নজর বারবার চারদিকেই ঘুরছিল। হোটেলের চারদিকে শুধু নেশাখোর আর জুয়ারিরা বসেছিল। অবস্থা তাদের জানায় যে সে এখানে তার স্ত্রী সোনিয়ার সাথে থাকে এবং এই হোটেলের দেখাশোনা করে। এর মধ্যে সোনিয়াও সেখানে আসে এবং প্রথমে তাদের ভেজা কাপড় দেখে কিছুটা রুড বিহেভ করে, কিন্তু অবস্থাকে শান্ত হতে বলে এবং মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে আসতে বলে। সোনিয়া চলে যাওয়ার পর অবস মেয়েদের বলে তারা চাইলে ওয়াশরুমে গিয়ে নিজেদের ভেজা কাপড় চেঞ্জ করে নিতে পারে। কিন্তু মেয়েদের কাছে অন্য কাপড় ছিল না, শুধুমাত্র তাদের বেলি ডান্সারের ড্রেসটাই ছিল। তাই তারা সবাই সেটাই পরে নেয়। যা দেখে অবস বলে উঠে, ওহ, তোমাদের তো সাদা ভাগের ঝাঁকের মতো লাগছে। এর মধ্যেই সোনিয়া তাদের জন্য খাবার নিয়ে আসে। এই মেয়েদের দলে অবন্তিকা নামের একটি মেয়েও ছিল, যে ইন্ডিয়া থেকে এসেছে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ডেবোরা, যে মূলত এই হোটেলের মালিক। সে নিচে নেমে মেয়েদের দেখে বলে উঠে, আর আমি শুনেছি তোমরা নাকি বেলি ডান্সার। তখন প্রিন্সেস হাসতে হাসতে বলে যে হ্যাঁ, বুদাপেস্টে আমাদের একটা শো আছে, যেখানে যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। ডেবোরা তাদের চিন্তিত করে বলে, তোমরা একদম ঘাবড়িও না, আমি খুব জলদি একটা ভ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, ততক্ষণ তোমরা এখানে রিল্যাক্স করো। এরপর আমরা সেখানে পাশাকে আসতে দেখি, যার বাবার হোটেল এটি। কিন্তু তার চালচলন একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না। সে কাউকে একটু সম্মানও করে না, সবাই তাকে ভয় পায়। এমনকি হোটেলের কর্মচারীরাও তার থেকে সবসময় দূরে দূরেই থাকে। পাশা প্রতি সপ্তাহের মতো আজও এখানে এসেছে কিছু টাকা নিতে, যা মূলত তার বাবা তাকে আনতে পাঠিয়েছিল। কিন্তু সেই টাকাগুলো কখনো তার বাবার কাছে পৌঁছায় না, বরং সে নিজেই সব উড়িয়ে দেয়। অন্যদিকে ক্লোইর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আসলে ক্লোই কানে শুনতে পায় না, তাই যখন অবস বুঝতে পারে যে তার ওয়াশরুমে যেতে হবে, সে জলদি সামনে চলে আসে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু থার্না ক্লোইর হাত নিজের হাতে নিয়ে বলে যে সে নিজেই তাকে নিয়ে যাবে এবং নিজে ওয়াশরুমে বাইরে দাঁড়িয়ে হোটেলের জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। এখানকার সবকিছু তার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু ঠিক কি অদ্ভুত সেটা সে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় থার্নার কানে একটা রুম থেকে কিছু আজব আওয়াজ ভেসে আসে। সে ওই রুমটার দিকে এগিয়ে গিয়ে দেখে দরজাটা হালকা খোলা, ফাঁক দিয়ে সে ভেতর উকি মারে। সেখানে সে ডেবোরা এবং তার লোকদের দেখতে পায়, যারা একটা লোকে খুব নির্মমভাবে টর্চার করছিল। এটা দেখার পর সে সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ক্লোইকে দ্রুত চলে আসতে বলে, কিন্তু ওয়াশরুমে ক্লোই ছিল না। হয়তো ক্লোই নিচে চলে গেছে, তাই সেও নিচে চলে যায়। কিন্তু সে যদি ভয় না পেয়ে একটু ভালো মতো দেখতো, তাহলে সে বুঝতে পারতো ক্লোই তো সেখানেই ছিল, শুধু সে একটা কোণায় দাঁড়িয়েছিল। যাই হোক, সমস্যা নেই, ক্লোই নিজেও নিচে আসতে পারে। কিন্তু থার্না নিচে যেতেই পাশা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে তাকে জোর করে নিজের সাথে যেতে বলে, কিন্তু থার্না তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কিন্তু পাশাকে আর এত সহজে মানার পাত্র, সে আবারও থার্নাকে ধরে ফেলে। আর এবার থার্না সজোরে তার প্রাইভেট পার্টে লাথি মেরে দেয়। এটা দেখে মেয়েগুলো খুব খুশি হয়, কারণ তাদের টিচার কাউকে ভয় পায় না। কিন্তু সেটা ভুলে গিয়েছিল যে সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিনিয়ত মৃত্যুর সওদা হয়। পাশের সাথে সাথে নিজের বন্দুক বের করে
এবং থার্নার মাথায় সোজা গুলি চালিয়ে দেয়, যার ফলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চোখের সামনে এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে মেয়েরা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ডেবোরা বন্দুকের আওয়াজ শুনে সাথে সাথে নিচে ছুটে আসে এবং ফ্লোরে লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে সে পাশাকে বকাবকি করে এবং ওই মেয়েদের আশ্বাস দেয় যে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রিন্সেস ভয়ে চিৎকার করতে থাকে। সে বলে ওঠে, তাড়াতাড়ি পুলিশকে ডাকো, ও আমার টিচারকে মেরে ফেলেছে। ডেবোরা তাকে প্রমিস করে যে পুলিশ সে ডাকবে, তবে তার আগে তাকে শান্ত হতে বলে। এরপর সে ওবসকে আদেশ দেয় এইসব মেয়েকে সেফ রুমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বস ঠিকই বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো বড় গড়বড় আছে, তাই সে সাথে সাথে সেখান থেকে পিছিয়ে আসে। সে প্রাণপণে পালাতে শুরু করে, কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ সব দিকে ডেবোরার লোক ছড়িয়েছিল। আসলে এই জায়গা থেকে পালানোটা এত সহজ ছিল না। এরপর আমরা ক্লোইকে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি। সেখানে সে জনিকে বসে থাকতে দেখে। এটা সেই ছেলেই ছিল যে সবার প্রথমে তাকে হোটেলে আসতে দেখেছিল। তারা দুজনে একে অপরকে প্রথম দেখাতে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু জনি যখন জানতে পারে যে সে কানে শুনতে পায় না, তখন তার খুব খারাপ লাগে। এর মাঝে ওবস বাকি মেয়েদের নিজের সাথে করে নিচে নিয়ে যায়, কিন্তু অবন্তিকার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। আর তখন অবস্থাকে একটা ওষুধ খেতে দেয়, যা খেয়ে সে সোজা 2 ঘন্টা পর জেগে ওঠে। যখন তাদের চোখ খোলে, তখন তারা নিজেদের অদ্ভুত এক রুমে বন্দি অবস্থায় দেখতে পায়। তাদের সামনে সোনিয়া বসেছিল এবং সে অবন্তিকাকে জিজ্ঞেস করছিল, কেউ কি জানে যে তোমরা এখানে কেন আছো? তার কথার আসল মানে ছিল, কেউ কি জানে যে তোমরা কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছিলে? অবন্তিকা তো না বলতে যাচ্ছিল। ঠিক তখনই বন্সের জ্ঞান ফিরে আসে। সে চট করে বলে ওঠে, হ্যাঁ সবাই জানে, যদি আমরা সময় মতো সেখানে না পৌঁছাই, তবে তারা আমাদের খুঁজতে খুঁজতে ঠিকই এখানে চলে আসবে। তাই আমাদের নিয়ে নয়, বরং তোমাদের নিজেদেরই চিন্তা করা উচিত। আর তোমরা যা করছো তার শাস্তি তোমরা অবশ্যই পাবে। আর এই কথার জবাবে সোনিয়া শুধু এটুকুই বলে, তোমার মুখটা বড্ড বেশি চলে, খুব জলদি আমরা ওই মুখটাই উপড়ে নিব। পাশে এখন ডেবোরার কাছে গিয়ে বলে, খুব জলদি এদের সবাইকে সরিয়ে ফেলো। ডেবোরও এতটা বোকা ছিল না। সে এখন প্রতিটি কাজের বদলে টাকা দাবি করে। সে জানাই যে পাশার বাবা তার কাছ থেকে অনেক টাকা আদায় করেছে, তাই এখন পাশা গিয়ে আগে সব টাকা নিয়ে আসুক, তারপরে সে কিছু করবে। কিন্তু পাশা এমনটা করতে সরাসরি অস্বীকার করে। তখন ডেবোরা তাকে ক্যামেরায় ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে সে থার্নাকে খুন করেছে। ফুটেজটি দেখে পাশা ভয় পেয়ে যায়। অবশেষে সে টাকা নেওয়ার শর্তে রাজি হয়ে যায়। এরপর ডেবোরা সবার প্রথমে থার্নার মাথা থেকে গুলিটা বের করে নেয়। তারপর তার পাসপোর্ট, কাপড় এবং পরিচয় জানার মতো যাবতীয় জিনিসপত্র পুড়িয়ে ফেলে। এদিকে সোনিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার পর বন্স খুব সহজে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। তারপর অবন্তিকার মুখ থেকে ওই বড়িটাও বের করে ফেলে, যার কারণে সে পুরোপুরি নেশার ঘরে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই আমরা সে রুমে কাউকে একটা আসতে দেখি। বন্স সাথে সাথে অবন্তিকাকে আগের মতোই শুইয়ে দেয়, কারণ সে জানতো যে কে আসছে। রুমে অবস প্রবেশ করে, যে মূলত অবন্তিকার নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিতে এসেছিল। কিন্তু অবস তার কাছে আসতেই অবন্তিকা বিড়বিড় করতে শুরু করে। এর মধ্যে পেছন থেকে বন্স অবসের উপর হামলা করে বসে এবং প্রথম আঘাতেই তার চোখ গেলে দেয়। কিন্তু বন্স দ্বিতীয় আঘাত করার আগেই অবস উল্টো তাকে জখম করে ফেলে। সে বন্সকে হাত পা দিয়ে আলোপাতাড়ি মারতে থাকে। এই দৃশ্য দেখে বাকি মেয়েরা প্রচণ্ড ঘাবড়ে যায়। তাদের মনে হতে থাকে যদি বন্স মারা যায় তবে তাদের হয়ে লড়াই করার কেউ থাকবে না। কিন্তু বন্স এত সহজে হার মানার পাত্রী ছিল না। সে তার বেলি ডান্সের স্কিল ও ফ্লেক্সিবিলিটি কাজে লাগিয়ে প্রথমেই ওবসের ঘাড় ভেঙে দেয়। তারপর তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাকে ওবস একটা ধারালো জিনিসের উপর গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তার এই ভয়ঙ্কর মৃত্যু দেখে উপস্থিত সব মেয়েরাই বেশ ভয় পেয়ে যায়। কিন্তু বন্স তাদের বোঝায় যে বাঁচার জন্য তাদের এখন লড়াই করতেই হবে, তবেই তারা জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারবে। যদি তারা এভাবে ভেজা বিড়ালের মতো চুপচাপ থাকে, তাহলে লোকেরা তাদের সাথে না জানে কি করবে। তখন এক মেয়ের মনে পড়ে যে ক্লোই তো তাদের সাথে নেই, আর তাকে ছাড়া তারা কিছুতেই যাবে না। তাই এবার তারা সবাই একসাথে ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। ওদিকে ডেবোর একজন ডাক্তারকে ডেকে আনে, যাতে সে থার্নার লাশ থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে সেগুলোকে চড়া দামে বিক্রি করতে পারে। এবং বাকি মেয়েদের সাথেও সে একই কাজ করতে চেয়েছিল। টাকা কামানোর এমন দারুণ সুযোগ সে কেনই বা হাতছাড়া করবে। কিন্তু সেটা ভুলে গিয়েছিল যে অন্যদিকে তার নিজেরই মৃত্যুর ফরমান লেখা হয়ে গেছে। যখন অবস অনেকক্ষণ ধরে উপর আসছিল না, তখন দুজন লোক নিচে যায় তাকে চেক করার জন্য। সেখানে গিয়ে অবসের লাশ দেখে তারা অবাক হয়ে যায়। দুজনের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। এটাও সত্য ছিল যে মেয়েরা তাদের থেকে কিছু দূরেই একটা রুমে লুকিয়েছিল। তারা ওই লোকদের আসতে দেখে ফেলেছিল। কিন্তু মেয়েদের জন্য একটা ভালো ব্যাপার ছিল যে তারা যে রুমে লুকিয়েছিল সেখানে তাদের সব জিনিসপত্র রাখা ছিল। ফলে তারা নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয় এবং হাতের কাছে যা কিছু পায় তা হাতিয়ার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়, কারণ এখন বড়সড় দঙ্গল হতে চলেছে। বন্স তো নিজের বেলি ডান্সিং জুতোর মধ্যে ব্লেড লাগিয়ে নেয় এবং হাতে কাছে নিয়ে নেয়। এর মধ্যে দুই লোক জানতে পেরে যায় যে মেয়েরা কোথায় লুকিয়ে আছে। তারা এখন সর্বশক্তি দিয়ে সেই দরজা খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু দরজা খোলাটা এতটা সহজ ছিল না, কারণ মেয়েরা ভেতর থেকে পুরো শক্তি দিয়ে দরজা আটকে রেখেছিল। সঠিক সুযোগ বুঝে বন্স হাতের কাছিটা ওই লোকের হাতে ঢুকিয়ে দেয়, যার ফলে সে খুব বাজেভাবে আহত হয়। এই ধাক্কাধাক্কিতে বেচারি অবন্তিকার হাতের আঙ্গুলি ভেঙে যায়, কিন্তু সে নিজের ভাঙা আঙ্গুল ঠিক করতে জানতো।
তাই সে সময় থাকতেই সেটা জায়গা মতো বসে ঠিক করে নেয়। এর মধ্যেই পেছন থেকে একটা লোক এসে এক মেয়েকে ধরে ফেলে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার বন্দুকটা সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাতেই আছে। মেয়েটার বন্দুক চালাতে না আসলেও সে অন্ধের মতো গুলি চালাতে থাকে। গুলি শেষ হওয়ার পর শুরু হয় বন্সের আসল খেলা। সে নিজের ব্লেড বাজে দিয়ে লোকগুলোকে এত গভীর জখম দেয় যে এখন তাদের দুজনের মধ্যেই তর্ক শুরু হয়ে যায়। তর্ক হচ্ছিল এই নিয়ে যে কে সামনে গিয়ে মেয়েগুলোর সাথে লড়াই করবে। এদিকে বন্সের এমন সাহস দেখে বাকি মেয়েদেরও জোশ চলে আসে, তাই সবাই মিলে ওই দুজনকে খুব নির্মমভাবে মারতে শুরু করে। অন্যদিকে অবন্তিকা ওই লোকগুলোকে মেরে নিজের ভাঙা আঙুলের চরম প্রতিশোধ নিয়ে নেয়। সব মেয়েরাই বন্সের ফাইটিং টেকনিক দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল, কিভাবে সে শুধুমাত্র পায়ের ব্যবহার করেই আস্ত একটা লোকের জান নিয়ে নেয়। কিন্তু সে এখনো জুতো থেকে ব্লেড সরায়নি, কারণ সামনে এর চেয়েও ভয়ঙ্কর খেলা হতে চলেছে। মেয়েরা তখন 2 আর 3 জনের দুটো টিমে ভাগ হয়ে যায়, আর একটি টিম লিড করে বন্স আর অন্যটি প্রিন্সেস। তারা এখন সব রকমভাবে চেষ্টা করতে থাকে যাতে খুব জলদি ক্লোইকে খুঁজে পাওয়া যায়। ক্লোইকে খুঁজতে খুঁজতে প্রিন্সেস এমন একটা রুমে চলে যায় যেখানে সে এমন কিছু দেখে ফেলে যা হয়তো তার দেখা মোটেও উচিত ছিল না। আসলে সেখানে ওই ডাক্তার থার্নার ডেড বডির হাত পা কাটছিল, কিন্তু সেখানে হেডফোন লাগিয়ে রেখেছিল বলে কারো পায়ের আওয়াজ শুনেনি। যখন মেয়েরা সবে উপরে পৌঁছায় তখন তারা ওয়াশরুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তাদের মনে হয় হয়তো ওয়াশরুমের ভেতর ক্লোই আছে, কিন্তু তারা যখন দরজা খোলে তখন দেখে সেখানে ক্লোই না, বরং সোনিয়া দাঁড়িয়ে আছে। কিন্তু এখন সামনে যেই থাকুক তাতে মেয়েদের কি বা যায় আসে। বন্স সাথে সাথে সোনিয়ার গলায় ব্লেড ঠেকিয়ে জিজ্ঞেস করে যে তাদের সাথে কোথায় আছে। তখন সে ওই রুমটার দিকে ইশারা করে যেখানে ক্লোইকে রাখা হয়েছিল, আর সবাই সেদিকেই ছুটতে থাকে। এর মাঝে ডেবরা যখন নিচে পৌঁছায় সে নিজের লোকদের ওইভাবে নির্মমভাবে মরে পড়ে থাকতে দেখে। দৃশ্যটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন সে বুঝে উঠতে পারছিল না। মাত্র 4টা মেয়ে তার লোকদের এমন দশা করে চলে গেছে। এটা ভেবেই ডেবরার সাথে সাথে নিচের বারে ছুটে যায়। সেখানে গিয়ে সে ঘোষণা করে দেয় সে এখন এই খেলাকে আরো বেশি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর বানাতে চলছে। সে বারে বসে থাকা সব মাতালদের বলে যে তারা যদি তার একটা কথা মানে তবে সে সবার বিল মাফ করে দিবে। এই কথা শুনে সবাই সাথে সাথে রাজি হয়ে যায়, তবে তারা জানতে চায় যে আসলে কাজটা কি। ডেবরা তাদের বলে এই হোটেলে 4টা মেয়ে আছে যাদেরকে ধরে আনতে হবে। যে তাদের ধরে আনবে মেয়েগুলো তারই হয়ে যাবে, এবং এটাই তাদের আসল বোনাস। পাশা তখন বলে এমনটা করার কোনো দরকার নেই, কারণ আমি অলরেডি আমার লোকদের পাঠিয়ে দিয়েছি। তখন ডেবরা তাকে জানাই তোমার পাঠানো লোকেরা মারা গেছে, তোমার বাবাও এখান থেকে মাইলখানেক দূরে আছে, এবং তুমি এখানে একদম একা। এটুকু শোনার পর ভয় আর আতঙ্কে পাশার মুখের 12টা বেজে যায়। অন্যদিকে আমরা ক্লোইকে দেখতে পাই যে আরামে বসে টিভি দেখছিল, কারণ এখন পর্যন্ত সে বাইরের কিছুই জানতো না। যে ছেলেটার সাথে সে এখান পর্যন্ত এসেছিল সে মূলত ডেবরাই ছিল, আর এই কারণেই ক্লোই এখন পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত ছিল। কিন্তু যখন তার বন্ধুরা এসে তাকে জানাই যে এই লোকেরা থার্নাকে মেরে ফেলেছে আর এখন তারা তাদের পেছনে পড়েছে, তখন রাগে ক্লোইর রক্ত একদম গরম হয়ে যায়। যেই রুমে ক্লোই ছিল সেটা আসলে স্বয়ং ডেবরারই রুম ছিল, আর সেখান থেকে মেয়েরা প্রচুর অস্ত্র পেয়ে যায়। ওই অস্ত্রগুলো নিয়ে তারা যখন নিচে পৌঁছায় তখন প্রথমে তাদের কিচেনে লুকাতে হয়, কারণ সেখানে কি একজন চলে এসেছিল যে যেখানে পায় সে দ্রুতই সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু পরিস্থিতি একটু শান্ত হতেই তারা সোজা নিচের হলরুমে পৌঁছায়। এখানে সেই 4 জন মেয়ের সামনে ডেবরার পুরো সেনা এসে হাজির হয়। সাথে পাশাও ছিল, যে তার লোকদের আদেশ দেয় মেয়েগুলোকে টুকরো টুকরো করে ফেলতে। অন্যদিকে বন্স এখন পায়ের ব্লেড খুলে হাতের আঙ্গুলে লাগিয়ে নেয়, কারণ এখন চরম লেভেলের ফাইট হতে চলেছে। এই মেয়েরা শুধু শুধু মারামারি শুরু করে না, বরং লড়াইয়ের আগে তারা বেলি ডান্সিং এর একটা স্পেশাল পোজ তৈরি করে নেয়, এবং ওই একই পোজে তারা তাদের প্রথম শিকারকে নিমিষেই খতম করে দেয়। তাকে যেভাবে মারা হয়েছিল তা দেখে পেছনে দাঁড়িয়ে থাকা পাশাও রীতিমতো অবাক হয়ে যায়। তার এখন হয়তো সত্যি বিশ্বাস হতে শুরু করেছে যে ডেবরা একদম ঠিক কথাই বলেছিল। এক এক করে ওই মেয়েরা শত্রুদের খতম করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা ডেবরাকে দেখতে পাই যে পুরো হোটেলের আনাচে কানাচে বোম সেট করছিল। সে আসলে এমনটা কেন করছিল তা আমরা একটু পরে জানতে পারবো। আপাতত আমরা হল রুমে দেখি যে সেই ছেলেটা যে ক্লোইকে নিয়ে ওই রুম পর্যন্ত গিয়েছিল সেও মূলত এই গ্যাংয়ের একটা অংশ ছিল, তাই সেও এখন মেয়েগুলোকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু মেয়েরা ছেলেটাকে ধরে ক্লোইর হাতে তুলে দেয়। ছেলেটা ক্লোইর রাগী অবতার দেখে নিজেই ভয় পেয়ে পিছিয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে বাঁচে। ওদিকে বাকি মেয়েরা মিলে উপস্থিত সব লোককেই মেরে সাফ করে দেয়। মারামারির ফাঁকেই তার একটা জানালা দেখতে পায় যেখান দিয়ে তারা খুব সহজেই পালাতে পারত। তাই এখন এক এক করে মেয়েরা ওই জানালা দিয়ে বাইরে লাফ দিতে থাকে। কিন্তু একেবারে শেষে যখন বন্সের লাফ দেওয়ার পালা আসে ঠিক তখনই ডেবরা এসে তাকে ধরে ফেলে। যদিও ডেবরার কাছে বন্দুক ছিল, কিন্তু সেটা কোনো কার্যের ছিল না, কারণ বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। পাশে ওই সুযোগের ফায়দা লুটে সামনে গিয়ে আসে, কিন্তু ডেবরা তাকে থামিয়ে দিয়ে বলে যে বোনস হলো তার একার শিকার, তাই সে একাই বোনসকে হ্যান্ডেল করবে। ঠিক এখানেই এই কাহিনীর সবচেয়ে বড় রহস্যটা আমাদের সামনে আসে। আসলে এককালে ডেবরাও এই মেয়েদের মতো একজন দুর্দান্ত বেলি ডান্সার ছিল, কিন্তু তার বাবা এক লোকের কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছিল যা সে কিছুতেই শোধ করতে পারছিল না। আর পাশার বাবাই ছিল সে লোক
যে কিনা ডেবোরার বাবাকে লোন দিয়েছিল। ডেবোরা জানাই আমার বাবা তার টাকা ফেরত দিচ্ছে না, তখন সে রাগের মাথায় আমার একটা পাই কেটে দেয়। আর এই কারণে হাজারো মানুষের সামনে আমার ডান্স করার স্বপ্নটা চিরকালের জন্য স্বপ্নই থেকে যায়। এটুকু বলেই ডেবোরা পাশার পায়ে গুলি মেরে দেয়, যাতে সে কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। এরপর সে বোনসকে সাথে করে নিজের রুমে নিয়ে যায়, যেখানে সে বোনসের সামনে রেডি হতে শুরু করে, কারণ তার বহু প্রতীক্ষিত শো এবার শুরু হতে চলেছে। এটা ছিল ডেবোরার সেই শো, যার প্রস্তুতি সে বছরের পর বছর ধরে নিচ্ছিল। এর মাঝে আমরা হোটেলের বাইরে লুথারকে দেখতে পাই। লুথার হলো পাশার বাবা, যে তার বিশাল বাহিনী নিয়ে এখানে এসেছিল নিজের ছেলেকে বাঁচানোর জন্য। যখন বাইরের মেয়েরা এতগুলো লোকে হোটেলের ভেতরে ঢুকতে দেখে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনো মূল্যে বোনসকে বাঁচাবে। কিন্তু ভেতরে বেচারি বোনসের তো পা কাটা পড়তে যাচ্ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ ডেবোরা বোনসকে সে ডাক্তারের হাতেই তুলে দিয়েছে, যে জীবন্ত মানুষের শরীর থেকে এক একটা অর্গান বের করে নেয়। কিন্তু সে বোনসের পা কাটার আগেই প্রিন্সেস পেছন থেকে এসে সেই ডাক্তারকে খতম করে দেয়। এরপরে এই মেয়েরা সবাই মিলে আহত পাশাকে টেনে বাহিরে নিয়ে আসে মারার জন্য। কিন্তু বাহিরে আসতেই তারা ডেবোরাকে এক নতুন রূপে দেখতে পায়। ডেবোরা তার নিজের সে পুরনো বেলি ডান্সের স্যুট পরেছিল এবং এখন সে তার শোয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু তার এই গ্র্যান্ড শোয়ের সূচনা হতে যাচ্ছিল পাশার মৃত্যু দিয়ে। তাই সে মেয়েদের বলে, তোমরা এখান থেকে চলে যাও আর একে আমার হাতে তুলে দাও। এখন বোনসের তো সব সত্যিটা জানাই ছিল, তাই সে পাশাকে ডেবোরার হাতে তুলে দেয়। এর মধ্যেই নিচতলা থেকে উড়াধুরা গুলি চলতে শুরু করে, কারণ লুথারের লোক এখন পুরোপুরি ভেতরে ঢুকে গেছে। এখন লুথার যখন তার ছেলে পাশাকে উপরে ডেবোরার সাথে বন্দি অবস্থায় দেখে, তখন সে তার লোকদের গুলি থামাতে বলে। এরপর ডেবোরা পাশাকে নিয়ে একদম বেলকনির সামনে আসে। সে নিচে দাঁড়ানো লুথারের চোখের দিকে তাকিয়ে বলে, তুই আমার সবচেয়ে দামি জিনিসটাই আমার থেকে কেড়ে নিয়েছিস। বহু বছর আগে তুই আমার পা আমার থেকে কেড়ে নিয়েছিলি, আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শুধু এই দিনটার অপেক্ষা করছিলাম। সেদিনটা এসে গেছে। ঠিক এটুকু বলেই সে নিজের হাতে থাকা বোমের রিমোটটা চেপে দেয়। চোখের পলকে পুরো হোটেলটা এক ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে যায়। ভেতরে থাকা লুথার এবং তার বাহিনী সহ সবাই মারা যায়। কিন্তু ভাগ্য ভালো যে ওই মেয়েরা বিস্ফোরণের ঠিক আগেই বাইরে লাফ দিয়েছিল। তারা সেখানে পড়ে থাকা দুটো বাইক স্টার্ট করে নেয়। যদিও পেছনে গাড়িও দাঁড়িয়েছিল, কিন্তু তারা স্টাইল করে বাইকটাই বেছে নেয়। তো বাইক চালিয়ে তারা সোজা তাদের অডিটোরিয়ামে পৌঁছায় এবং সে রক্তাক্ত অবস্থাতেই স্টেজে উঠে নিজেদের শো পারফর্ম করতে শুরু করে, যা দেখে অডিয়েন্সে থাকা সবাই দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। আর এরই সাথে এ মুভির এখানেই সমাপ্তি ঘটে।